এরপর পাখিটির পেট থেকে সেই তীরটা বের করার সাথে সাথে পাখিটা একটা পরীতে রূপান্তরিত হয়ে যায়। আমার জীবন বাঁচিয়েছো, আমিও তোমাকে সাহায্য করতে চাই। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এখন থেকে তোমরা এই তরমুজ বাড়িতে থাকতে পারবে। মা জিয়া, আমি বাজারে যাচ্ছি, তুই এখানেই থাক। আমি বাজার করে নিয়ে এসে তোকে রান্না করে দিব, তারপর তুই খাবি। আর খেয়ে দিয়ে খেলতে যাস, কেমন? কিন্তু এখন কিন্তু কোথাও যাস না। মা, আমার এভাবে একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, আমিও যাব তোমার সাথে বাজারে। নিয়ে যাও না মা আমাকে তোমার সাথে। না রে জিয়া, তোকে বাজারে নিয়ে যেতে পারবো না। তুই বাজারে গেলেই এটা সেটা খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে কি অত টাকা আছে যে তোকে কিছু কিনে দেব? ঠিক মতো বাজার করারই তো টাকা নেই আমার কাছে। তোর বায়না পূরণ করব আবার কি করে বল তো? না মা, আমি তোমার কাছে কিচ্ছু খেতে চাইবো না। তুমি শুধু আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। আমার একা একা যে বাড়িতে থাকতে একটু ভালো লাগে না মা, সত্যি বলছি। আমি কিচ্ছু খেতে চাইবো না তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, তবে বাজারে গিয়ে যেন এই কথা মনে থাকে, কোনো কিছু খেতে চাইবে না কিন্তু। চল এখন আমার সাথে। এরপর বাজারে গিয়ে জিয়ার মা যখন বাজার করছিল, জিয়া তখন পাশেই বাঘিনীর লেচু বিক্রি করার দিকে তাকিয়েছিল। এই নিয়ে যাও টকটকে পাকা রসালো আর মিষ্টি স্বাদের লিচু। খেতে খুব মজা এই লিচু, নিয়ে যাও। মা দেখো না, ওই দূরে কি সুন্দর লিচু বিক্রি করছে। লিচুগুলো দেখতে কত সুন্দর। লিচুগুলো দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হবে। মা, আমারও না খুব লিচু খেতে ইচ্ছে করছে। তুমি কি আমাকে লিচু কিনে দেবে মা? জিয়া, তুই না বাড়ি থেকে বলে আসলি যে বাজারে এসে কোনো কিছু খেতে চাইবি না, আর বাজারে আসার সাথে সাথে লিচু খেতে চাইছিস। আমি টাকা কোথায় পাবো? যা টাকা নিয়ে এসেছি তাই দিয়ে তো ঠিক মতো বাজারও হলো না। এখন তোকে কি করে লিচু কিনে দেবো বল তো? এখন কোনো লিচু কিনে দিতে পারবো না। চুপ কর তুই। না মা, আমাকে লিচু কিনে দিতেই হবে। ওই লিচুগুলো দেখতে কত সুন্দর, আমার খুব খেতে ইচ্ছে করছে। দাও না মা, দাও না লিচু কিনে। আচ্ছা ঠিক আছে, চল গিয়ে দেখি বাঘিনী মামির কাছে। যদি বাকিতে কিছু লিচু দেয় তাহলে তোকে কিনে দেব, তাছাড়া কিন্তু কিনে দিতে পারবো না বলে দিলাম। বাঘিনী মামি, আপনার কাছে তো দেখছি খুব সুন্দর সুন্দর লিচু। লিচুগুলো দেখে খুব মজাদার মনে হচ্ছে। তো আমাকে কি কিছু লিচু দেয়া যাবে বাঘিনী মামি? আরে ঝুমা, বাজারে লিচু নিয়ে এসেছি তো বিক্রি করার জন্যই। তোরা নিবি না তো কারা নিবে? কেন লিচু দিব না তোকে? আসলে বাঘিনী মামি, বাজার করে আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে। আপনি যদি আমাকে বাকিতে কিছু লিচু দিতেন তাহলে খুব ভালো হতো। আমার মেয়েটা লিচু খাওয়ার বায়না ধরেছে যে, আর আমি বেতনটা পেলেই আপনাকে আপনার টাকাটা দিয়ে দিব। আপনি কোনো চিন্তা করবেন না বাঘিনী মামি। তো আমাকে কি কিছু লিচু দেয়া যাবে বাঘিনী মামি? এসব তুই কি বলছিস ঝুমা? বাজারে লিচু নিয়ে এসেছি টাকার জন্য, আর টাকা ছাড়া তোকে লিচু দিতে বলছিস? না না বাপু, টাকা ছাড়া আমি লিচু দিতে পারবো না। তুই এখান থেকে যা এখন, বরং যখন টাকা হবে তখনই লিচু কিনতে আসিস, কেমন? আসলে বাঘিনী মামি, মেয়েটা যে আমার খুব বায়না ধরেছে লিচু খাওয়ার জন্য, তাই আপনাকে বলছি। আপনি চিন্তা করবেন না, আমি বেতন পাওয়ার সাথে সাথেই আপনার টাকাটা দিয়ে দেব বাঘিনী মামি। দিন না কিছু লিচু এখন আমায়। ঝুমা, তুই এত কথা বাড়াচ্ছিস কেন? তোকে বারবার বলছি টাকা ছাড়া লিচু দেব না, তারপর দাঁড়িয়ে আমার সাথে কথা বলেই যাচ্ছিস। দূর হতো এখান থেকে, আমার অন্য খদ্দেরদের আসতে দে। ওদের কাছে আমি লিচু বিক্রি করব টাকাতে। যা এখন এখান থেকে। বাঘিনী মামি, আপনার বাগানে নাকি এবছর খুব ভালো ফলন হয়েছে লিচুর। আর শুনলাম লিচুগুলো খেতেও নাকি দারুণ হয়েছে। আমার মেয়ে পিঙ্কি লিচু খাওয়ার জন্য বায়না ধরেছিল। আমার একটি মাত্র মেয়ে লিচু খেতে চাইছে, আর লিচু খেতে না দিয়ে কি আমি পারি?
তাই আপনার কাছে চলে আসলাম, যাতে করে মেয়েটাকে ভালো ভালো লিচু খাওয়াতে পারি। কি বলেন বাঘিনী মামি? হ্যাঁ রে বানরনি, ঠিকই করেছিস। আমার লিচু বাগানের মধ্যে লিচু তুই এই বনের কারো কাছেই পাবি না। আমার বাগানের লিচু এই বাগানের সেরা লিচু, বুঝলি? ভালোই হয়েছে এসেছিস। শোন, আজকে ওই ঝুমা শিয়ালিনীও এসেছিল লিচু কেনার জন্য। ও কেনার কথা কি বলছি, ওর কাছে তো টাকাই ছিল না। আমাকে বলে বাকিতে লিচু দিতে, আমিও বাবা কোনো লিচু দেইনি, তাড়িয়ে দিয়েছি দু চার কথা শুনিয়ে। শুনলাম ওই ঝুমা শিয়ালিনী নাকি তোর বাড়িতে ভাড়া থাকে, আর নাকি 3 মাস ধরে ভাড়াই দিতে পারছে না। এখন বলতো, আমার কাছ থেকে যদি লিচু নেয় তাহলে আমার লিচুর টাকা কবে না কবে দেয়, নাকি আবার মেরেই দেয়, তার তো কোনো কথাই নেই। কি বলিস? হ্যাঁ বাঘিনী মামি, ঠিকই বলেছেন। ওই ঝুমা শিয়ালিনী আমার বাড়িতে থাকে, আর গত 3 মাস ধরে আমার কোনো ভাড়াই দিচ্ছে না। তো বলি কি, তুই তোর বাড়িতে ওকে থাকতে দিয়েছিস কেন? বের করে দে, নতুন ভাড়াটিয়া দেখে ভাড়া দিয়ে দে, এতে তুই টাকাও পাবি। আজকেই গিয়ে ওই ঝুমা শিয়ালিনীকে তোর বাড়ি থেকে বের করে দে, বুঝলি? হ্যাঁ বাঘিনী মামি, আপনি ঠিকই বলেছেন। আমি আজকেই গিয়ে ওই ঝুমা শিয়ালিনীকে আমার বাড়ি থেকে বের করে দেব। শোন ঝুমা শিয়ালিনী, অনেক মাস হয়ে গেছে আমার বাড়িতে আছিস, গত 3 মাস ধরে কোনো ভাড়া দিচ্ছিস না। এভাবে চললে তো হবে না বাপু, আমার বাড়ি থেকে তুই এখন বেরিয়ে যা। আর শোন, যেহেতু গত 3 মাস ধরে কোনো ভাড়া দিসনি, তাই তুই এই বাড়ি থেকে কোনো কিছুই নিয়ে যেতে পারবি না। একদম খালি হাতে এ বাড়ি থেকে বেরিয়ে যাবি, বুঝলি? এসব আপনি কি বলছেন বিল্লি ভাবি? আমি আমার এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় চলে যাব? আমাদের যে থাকার মতো কোনো বাড়ি নেই। বিল্লি ভাবি, আপনি এমনটা করবেন না আমার সাথে। আমি আপনার টাকা বেতন পেলেই দিয়ে দেব। আপনি দয়া করে থাকতে দিন না আপনার বাড়িতে আরো কিছু দিন। না রে জমা, দেবী দেবী করতে করতে অনেক মাস পেরিয়ে গেছে, এখন পর্যন্ত আমি তোর কাছ থেকে কোনো ভাড়া পাইনি। আমি নতুন ভাড়াটিয়া ঠিক করে ফেলেছি, ওরা আজকেই এ বাসাতে চলে আসবে। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আর শোন, কোনো কিছু নিয়ে যাবি না কিন্তু, একদম খালি হাতে বেরিয়ে যাবি, বুঝলি? বিল্লি ভাবি, দয়া করুন আমাদের উপর। আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব এখন আমি? না রে ঝুমা, আর কোনো কথা বাড়াস না, এখন তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর ঝুমা শিয়ালিনী আর জিয়া খালি হাতে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তারা মা মেয়ে মিলে হাঁটতে থাকে। মা, আর কতক্ষণ হাঁটবো? হাঁটতে হাঁটতে আমার যে পা ব্যথা হয়ে গিয়েছে। আজ সকাল থেকে আমি তো কিছু খাইও নি, আমার যে হাঁটার মতো আর কোনো শক্তি নেই। মা, এখন আমরা কোথায় যাব বলো তো? আমাদের তো থাকার মতো আর কোনোই বাড়ি রইলো না। এখন আমরা কি করব মা? আমি যে আর হাঁটতে পারছি না। মারে, এখন তোকে আমি আর কি বলবো বল? তুই আরো একটু ধৈর্য ধর। আমার যে থাকার মতো বাড়িটা ছিল সেটাও তো চলে গেল। এখন যে আমরা অনেক অসহায় হয়ে পড়েছি মা, এখন আমি কি করব? আরো একটু ধৈর্য ধর, সামনের দিকে চল, দেখি কিছু একটা ব্যবস্থা হয় কিনা। মা ও মেয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে দেখতে পায় একটা আহত পাখি পড়ে আছে। আরে, এখানে তো দেখছি একটা পাখি পড়ে আছে। হ্যাঁ, পাখিটা তো দেখছি আহত, ওর মনে হয় খুব কষ্ট হচ্ছে। আমি বরং ওর পেট থেকে তীরটা বের করে দেই। এরপর পাখিটির পেট থেকে সেই তীরটা বের করার সাথে সাথে পাখিটা একটা পরীতে রূপান্তরিত হয়ে যায়। আর পরীটা ঝুমা শিয়ালিনীকে বলে, শিয়ালিনী, তুমি অনেক ভালো, আজ তোমার জন্য আমার প্রাণটা বেঁচে গেল। তুমি অনেক দয়ালু, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আসলে আমি কোনো সাধারণ পাখি নই, আমি হলাম একটা জাদুকরী। তাই আমি যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারি। আমি আমার রূপ পরিবর্তন করে একটি পাখি হয়ে উড়ে যাচ্ছিলাম, তখন এক শিকারী আমাকে তার তীরের আঘাতে আহত করে ফেলে। আর আমি এখানে অনেকক্ষণ ধরে
আর আমি এখানে অনেকক্ষণ ধরে পড়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তুমি আমার সাহায্য করে আমার জীবন বাঁচিয়েছো। এবার তুমি বলো, তোমরা এখানে কিভাবে এলে? এরপর ঝুমা শিয়ালিনী পাখিকে তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। ও, এই ব্যাপার, তাহলে তো তোমরা অনেক অসহায়। আচ্ছা, তুমি যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, আমিও তোমাকে সাহায্য করতে চাই। এই নাও জাদুর তরমুজ বাড়ি। এখন থেকে তোমরা এই তরমুজ বাড়িতে থাকতে পারবে। তোমাদের যাবতীয় যা কিছু প্রয়োজন তোমরা এই তরমুজ বাড়ির ভিতরেই পেয়ে যাবে। এখন তাহলে আমি আসি, কেমন? তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। তুমি আমাদের অনেক বড় উপকার করলে। তোমার এই উপকারের কথা আমরা কখনো ভুলবো না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঝুমা শিয়ালিনী, তুমিও আমার জীবন বাঁচিয়েছো। মা, ও মা, এখন তো আমাদের আর কোনো দুঃখ রইল না। আমরা আমাদের থাকার মতো সুন্দর একটি তরমুজের বাড়ি পেয়ে গেছি। এখন থেকে আমরা এই বাড়ির ভিতরে থাকতে পারবো। আর পরীটা তো বললো আমাদের যা কিছু দরকার তা আমরা এই বাড়ির ভিতরেই পেয়ে যাব। তাহলে তো খুব ভালো হবে মা, আমাদের আর কোনো দুঃখ কষ্ট রইল না। হ্যাঁ রে মা, এতদিনে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করেছে। আমরা এখন থেকে সুখে শান্তিতে এই তরমুজ বাড়িতেই থাকতে পারবো। পরীটাকে অসংখ্য ধন্যবাদ। পরীটা না হলে আমাদের যে কি হতো। এরপর থেকে ঝুমা শিয়ালিনী আর জিয়া তাদের তরমুজ ঘরে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করতে ভুলো না যেন।